যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য চুক্তির শর্তের কারণে বীমা কর্পোরেশন আইন থেকে পুনর্বীমা বিষয়ক ধারাটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ ধারাটি বাতিল হলে কী প্রভাব পড়বে, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস আরিফিন। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমে আসলে আপনাকে জানতে চাই, আমরা জানি যে জীবন বীমা এবং সাধারণ বীমার কথা, কিন্তু আপনি যে প্রতিবেদনটা আজকে করেছেন যে যুক্তরাষ্ট্রের শর্তে বদলাচ্ছে আইন, আয় কমবে রাষ্ট্রীয় বীমা সংস্থা, এখানে পুনর্বীমার কথা বলা হয়েছে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে পুনর্বীমাটা আসলে কী এবং এটা কীভাবে কাজ করে। আচ্ছা, পুনর্বীমাটা হচ্ছে আপনার বীমা কি? বীমা হচ্ছে যে আমি আমার ঝুঁকি কমানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মাসে বা বছরে একটা প্রিমিয়াম দিই। প্রিমিয়াম। প্রিমিয়ামের বিনিময়ে আমি মানে নির্দিষ্ট বিষয়ের উপর আমি আমার ঝুঁকিটা আমি কমানোর জন্য বা এটা পাই আর কি আমি। তো সেই পুনর্বীমাটা হচ্ছে আপনার, ধরেন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আ আ আমি একটা বীমা কোম্পানি। তো আমি আমার কাছে অন্য একটা প্রতিষ্ঠান একটা পলিসি নিয়েছে যে হ্যাঁ, তার প্রতিষ্ঠানে যদি আগুন লাগে বা তার প্রতিষ্ঠানের মাল বিদেশ থেকে আনার ক্ষেত্রে যদি সমুদ্রে ডুবে যায়, তাহলে সে মাসে মাসে আমাকে এত টাকা করে দেবে। আর তার এই যে পণ্য বা আগুন লাগার যতটুকু কাভারেজ করে সেটার রিস্কটা আমি বহন করব। এই হলো আমি বীমা কোম্পানি। জি। তো এই বীমা কোম্পানি তখন মনে করে যে আমি যে এই রিস্কটা নিলাম, এবার আমার রিস্কটা কমানোর জন্য আমি একটা ইন্স্যুরেন্স করি। তাহলে আচ্ছা, এইটার উপরে সে আবার আরেকটা ইন্স্যুরেন্স করে এবং মানে তাকে বিমার উপরে বিমা। হ্যাঁ, তাকে আবার প্রিমিয়াম দিতে হয়। সেটা বাংলাদেশে সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় পুনর্বীমাকারী সংস্থা, সেখানে করতে হয়। সেখানে প্রিমিয়াম দিতে হয়। তো সে আবার সাধারণ বীমা কর্পোরেশন আবার তার ঝুঁকি কমানোর জন্য এইটার উপরে আবার সে আবার বিদেশি কোম্পানির কাছে আরেকটা প্রিমিয়ামের ভিত্তিতে সে রিইন্স্যুরেন্স করে। এই হলো মানে রিইন্স্যুরেন্স বা পুনর্বীমার বিষয়টা হচ্ছে এরকম আরকি। মানে ঝুঁকি কমানোর জন্য পাল্টা ঝুঁকি নেওয়া আচ্ছা, প্রিমিয়ামের ভিত্তিতে। তাহলে যে একটা প্রতিষ্ঠানে যদি আমি শতভাগ বীমা করি, তাহলে সেটার জন্য আবার হচ্ছে পুনর্বীমা করার ক্ষেত্রে কি কোনো নিয়ম আছে কিনা সরকারের পক্ষ থেকে বা বীমা কর্পোরেশন আইনে? এইটা বর্তমান আইনে যেটা আছে, যেমন একটা আছে যে আ আপনি 50%, মানে ধরেন আপনি যত বীমা করবেন এর 50% পুনর্বীমা সাধারণ বীমা কর্পোরেশনে করা যায়। বাকি 50% ওপেন রাখা হয়েছে। সাধারণ বীমা কর্পোরেশনেও করতে পারেন, আবার বিদেশি কোনো প্রতিষ্ঠানেও করতে পারেন। আচ্ছা। মানে বিষয়টা এরকম। আর এটা গেল একটা দিক বীমা জেনারেলি করার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সরকারি সম্পত্তির বীমা। যেমন ধরেন মেট্রো রেল, কথায় কথা। হুম। তো মেট্রো রেলের যেহেতু এটা সরকারি সম্পত্তি, মেট্রো রেলের বীমা বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা কর্পোরেশনে করতে হবে। মানে তাকে মাসে মাসে বা ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে। ওকে। তো এখন যুক্তরাষ্ট্রের আইনে যে প্রসঙ্গটা আমাদের শিরোনামে যেটা এসছে, যুক্তরাষ্ট্রের আইনে বলা হয়েছে, আইনে না, আমরা যে গত 13ই জুন একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্ট। সংক্ষেপে এনডিএ জি। যেটাকে বলে, সেখানে সেটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। তো সেইখানে একটা ক্লজ রাখা হয়েছে সার্ভিস পার্টে। সেটা হচ্ছে যে সরকারি সম্পত্তির বীমা যেটা ম্যান্ডেটরিলি সাধারণ বীমা কর্পোরেশনে করতে হয়, সেটা ওপেন করে দিতে হবে, নাম্বার ওয়ান। আর হচ্ছে যে 50% সাধারণ বীমা কর্পোরেশনে বাধ্যতামূলক করতে হয়, আর 50% ওপেন, সেটাও ওপেন করে দিতে হবে। অর্থাৎ এই ক্লজটা বীমা কর্পোরেশন আইনে বর্তমানে যেভাবে আছে সেভাবে রাখা যাবে না। এটার ইম্প্যাক্টটা যেটা পড়বে সেটা হচ্ছে যে তখন যেহেতু ওপেন হয়ে যাবে, সাধারণ বীমা কর্পোরেশন একটা রাষ্ট্রীয় পুনর্বীমাকারী একমাত্র সংস্থা, সে তখন এই ইনকামগুলি পাবে না। আর এই ইনকামগুলো তখন যেহেতু ওপেন, বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানে সে করতে পারবে। তো সেই ক্ষেত্রে ওই বিজনেসটা মানে আমাদেরকে কিন্তু ডলারে করে ওই প্রতিষ্ঠানগুলোতে পাঠাতে হবে তার মানে সেক্ষেত্রে। হচ্ছে সরাসরি আমাদের যে বীমা কর্পোরেশন, যে সাধারণ বীমা কর্পোরেশন, তারা আসলে এটার একটা প্রভাব তাদের উপর পড়ছে। তাদের ওপর পড়ছে, অবশ্যই পড়ছে, কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেই পাশাপাশি সেই আলোচনাটা আনা দরকার। সেটা হচ্ছে যে সাধারণ বীমা কর্পোরেশনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে, যেমন ধরেন সাধারণ একটা ক্লেম হইলো, মানে একটা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেল বা হুম। পানিতে ডুবে গেল, হুম। তখন এটা একটা ক্লেম। তখন যে প্রতিষ্ঠান যে বীমা কোম্পানির মানে এই দাবিটা, সে তখন সাধারণ বীমা কর্পোরেশনের কাছে যায় যে আমার এই ক্ষতি হইলো, এবার তুমি আমার ক্ষতিপূরণ দাও।
তো সাধারণ বীমার কর্পোরেশন যেটা করে, সে বলে যে এটা একটা মানে একটা অসুস্থ একটা চর্চা বহুদিন থেকে চলছে। সেটা হচ্ছে যে যারা সাধারণ বীমা কর্পোরেশনের পুনর্বীমা করে, তারা সাধারণ বীমা কর্পোরেশনকে প্রিমিয়াম দেয় না, মানে প্রিমিয়াম বকেয়া রাখে। আচ্ছা, তো আর কি কারণে তারা বকেয়াটা রাখে? এটা একটা মানে এই যে বীমা কোম্পানিগুলোর একটা ব্যাড প্র্যাকটিস আর কি, এটা Okay. বকেয়া রাখে। আবার তারা বলে, এই কোম্পানিগুলি বলে যে মানে আমার যে ক্লেম হয়েছে সেই ক্লেম তুমি সেটেল করছো না, আমি তোমাকে প্রিমিয়াম দিব কেন? এই একটা ফ্যাক্টরা বহু বছর থেকে চলে আসছে। চলে আসার কারণে সেটা যে ধরেন সাধারণ বীমা কর্পোরেশনের বক্তব্য অনুযায়ী প্রায় 1223 কোটি টাকা তারা কোম্পানিগুলির কাছে পায় বকেয়া, প্রিমিয়াম দেয় না যারা। আর কোম্পানিগুলো যাদের ইন্স্যুরেন্স ক্লেম দাবি যেগুলো, সেগুলো তাদের প্রায় 1000 কোটি টাকা আছে। আচ্ছা, তো এই চক্রে আপনার এই বিষয়টা এখনও আনসেটেলড অবস্থা আছে। যদিও সাধারণ বীমা কর্পোরেশন বলছে যে আমরা মানে অনেক ব্যাকলগ হয়ে গেছে, আমরা করছি, ইয়ার ওয়াইজ আসতেছি, সমাধান করে করে আসতেছি। এখন পর্যন্ত 2021-22 সাল পর্যন্ত সেটেলড হয়েছে, এখনও প্রায় 600 ফাইল বাকি আছে। তাহলে এই যে সাধারণ বীমা কর্পোরেশনের উপর একরকম প্রভাব পড়ছে, কিন্তু দেশে যে 45টি সাধারণ বীমা কোম্পানি রয়েছে, বেসরকারি বেসরকারি কোম্পানি রয়েছে, তাহলে এই কোম্পানিগুলো কি সরাসরি এদের উপরও কি কোনো প্রভাব পড়বে, নাকি আসলে এরা লাভবান হবে? সিচুয়েশনটা কি হচ্ছে আসলে? এইটা দুই ধরনের ফ্যাক্টর আছে এখানে। মানে কিছু ক্ষেত্রে লাভবান হবে যে সরকারি সম্পত্তির যে বীমা করতে হয় বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা কর্পোরেশনে, তো সেইটা যখন ওপেন হয়ে যাবে তো সেটা তখন তারা নিজেরা মতো করে করবে, সে আবার সেটার এগেনস্টে পুনর্বীমা করবে। তো এই ক্ষেত্রে ওই 50% বাধ্যতামূলক করার জন্য, আর 50% যেহেতু ওপেন আছে, এই 50% বাধ্যতামূলক করার কারণে না ওষুধ এখানে আরেকটা বিষয় আছে যে সরকারি সম্পত্তি করতে হয় শতভাগ। আচ্ছা, সরকারি সম্পত্তি শতভাগ একমাত্র সাধারণ বীমা কর্পোরেশনে করতে হয়। তো সেইখানে এইটা করার কারণে যেহেতু ওপেন না, সেক্ষেত্রে 50% আয় সাধারণ বীমা কর্পোরেশন নিজের কাছে রেখে বাকিটা ওই 45টা কোম্পানিকে ভাগ করে দেয়। আচ্ছা, তো এই এই ভাগের বিষয়টা তখন আর থাকবে না, কারণ তখন তার নিজের মতো করে তাকে বিজনেস করতে হবে। আচ্ছা। তাহলে এই যে বীমা কর্পোরেশন তো সরকারি প্রতিষ্ঠান, তাদের উপরে যখন তাদের আয়টা যখন কমবে, তাহলে এটা তো সরকারের উপরও একটা এটার প্রভাব পড়বে। অবশ্যই তাহলে পড়বে। সরকারের পক্ষ থেকে এখন কি বলছে আপনি? সরকার একটা ড্রাফট করেছে, বীমা কর্পোরেশন যেহেতু মানে অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে অধ্যাদেশ করার জন্য একটা ড্রাফট করেছে। সেই ড্রাফট উন্মুক্ত মতামতের জন্য রাখা হয়েছে, উন্মুক্ত মতামত এসেছে, সাধারণ বীমা কর্পোরেশনও মতামত দিয়েছে। এখন সব কিছু নিয়ে একটা চূড়ান্ত ড্রাফট বা খসড়া তৈরি করা হচ্ছে। এরপরেও কাজ থেকে যায়, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার্স মিটিং করতে হবে, তখন আন্তঃমন্ত্রণালয় বৈঠক করতে হবে, এই সংশ্লিষ্ট পক্ষগুলো যতগুলো পক্ষ এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বৈঠক করতে হবে। এরপরে চূড়ান্ত খসড়া তৈরি করে নিয়ে যেতে হবে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সেইখান থেকে অ্যাপ্রুভ হলে তারপর সেটা অধ্যাদেশ হবে। যদিও সেটা সেই সময় এখন আছে কিনা এটা সময়ই বলে দেবে, কারণ সামনে নির্বাচনের পরে যদি চলে যায় সেক্ষেত্রে অধ্যাদেশ থাকবে না, তখন সেটা আইন হয়ে যাবে, এবং সেই গভর্নমেন্ট, পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট সেই বিষয়টাকে কদ্দূর আমলে নেবে, আদৌ নেবে কিনা সেটাও একটা বিষয় আছে। আচ্ছা, ধন্যবাদ ফখরুল ইসলাম আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম ফখরুল ইসলামের সঙ্গে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।